আসসালামু আলাইকুম, স্বাগতম ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরানকে ঘিরে নরকের আগুনের মতো পরিকল্পনা আঁটছেন ট্রাম্প, কেন্দ্রে খামেনি। রমজান মাসে মসজিদে আগুন দিল ইসরায়েলি দখলদাররা। নিহত হলে কে দেবেন ইরানের নেতৃত্ব, জানালেন খামেনি। নেতানিয়াহুর শিয়া সুন্নি জোট গঠন তৎপরতার নিন্দা হামাসের। খামেনেইর মাস্টার প্ল্যান, শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও থমকে যাবে না ইরান। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ভয়েস অব নিউজ সংবাদে। আমি মোহাম্মদ রফিক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত পাঠ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নানা আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। যদিও ট্রাম্প এখন ক্ষমতায় নেই, তবে তার সম্ভাব্য পুনরুত্থান এবং মধ্যপ্রাচ্য নীতি নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ বিদ্যমান। তার প্রশাসনের সময় ইরানের ওপর যে সর্বোচ্চ চাপ নীতি প্রয়োগ করা হয়েছিল, তা মূলত ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করার লক্ষ্যে পরিচালিত হয়েছিল। ট্রাম্প প্রশাসনের আমলে ইরানের তেল রপ্তানিকে লক্ষ্যবস্তু করা হয়, যা ইরানের আয়ের প্রধান উৎস। এর ফলশ্রুতি ইরানের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে, মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান কমে আসে। ট্রাম্পের এই কৌশলকে অনেকে অর্থনৈতিক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছিলেন। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ছিল ইরানকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে দুর্বল করা এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা। তিনি বারবার ইরানকে বিশ্বশান্তির জন্য হুমকি হিসেবে উপস্থাপন করেছেন এবং তাদের আঞ্চলিক প্রভাব খর্ব করার চেষ্টা করেছেন। তার সম্ভাব্য দ্বিতীয় মেয়াদে তিনি এই নীতি আরও কঠোরভাবে অনুসরণ করতে পারেন বলে অনেকে মনে করছেন। ট্রাম্পের পরিকল্পনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভূমিকা একটি গুরুত্বপূর্ণ বিষয়। খামেনি ইরানের রাষ্ট্রীয় নীতি এবং পররাষ্ট্র নীতির মূল চালিকা শক্তি। ট্রাম্প প্রশাসন খামেনির নেতৃত্বকে সরাসরি চ্যালেঞ্জ করেছে এবং তার ক্ষমতাকে দুর্বল করার চেষ্টা করেছে। ট্রাম্পের সম্ভাব্য পরিকল্পনায় খামেনির নেতৃত্বাধীন শাসন ব্যবস্থাকে পরিবর্তনের একটি প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল। তবে ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নীতি থেকে সরে আসেনি, বরং তারা মধ্যপ্রাচ্যে তাদের প্রক্সি বাহিনীগুলোর মাধ্যমে নিজেদের উপস্থিতি আরও জোরালো করেছে। এই পরিস্থিতিতে যদি ট্রাম্প আবার ক্ষমতায় আসেন, তবে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে। ট্রাম্পের নীতিগুলো প্রায়শই অপ্রত্যাশিত এবং বিতর্কিত ছিল, যা মধ্যপ্রাচ্যে একটি নতুন অস্থিরতার জন্ম দিতে পারে। তার আমেরিকা ফার্স্ট নীতি আন্তর্জাতিক চুক্তি এবং কূটনৈতিক প্রচেষ্টাকে উপেক্ষা করে এককভাবে সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা দেখিয়েছে। এই পরিস্থিতি শুধু ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে। আঞ্চলিক দেশগুলো যেমন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ট্রাম্পের কঠোর ইরান নীতির প্রতি সমর্থন জানিয়েছিল, যদিও তারা নিজেরাই এই নীতির দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে চিন্তিত ছিল। ইসরায়েলি দখলদারদের দ্বারা রমজান মাসে মসজিদে আগুন দেওয়ার ঘটনাটি গভীর উদ্বেগ এবং ক্ষোভের জন্ম দিয়েছে। এই ধরনের ঘটনা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সংঘাতপূর্ণ অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তোলে। রমজান মাস মুসলিম বিশ্বের জন্য অত্যন্ত পবিত্র একটি সময়, যখন তারা সংযম, প্রার্থনা এবং আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করে। এই মাসে উপাসনালয়ে হামলা চালানো শুধু একটি অপরাধ নয়, এটি ধর্মীয় স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এমন একটি সংবেদনশীল সময়ে যখন শান্তি ও সহাবস্থানের প্রয়োজন সবচেয়ে বেশি, তখন এই ধরনের উস্কানোমূলক কার্যকলাপ পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আন্তর্জাতিক আইন অনুযায়ী দখলকৃত অঞ্চলে বেসামরিক নাগরিক এবং তাদের ধর্মীয় স্থানগুলোর সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব দখলদার শক্তির উপর বর্তায়। কিন্তু বারবার দেখা যায় এই দায়িত্ব পালনে ব্যর্থতা এবং অনেক ক্ষেত্রে দখলদার বাহিনীর মদদে অথবা তাদের নীরব সমর্থনে এই ধরনের ঘটনা ঘটে থাকে। এই ঘটনার ফলে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা এর তীব্র নিন্দা জানিয়েছে। এর ফলে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে বিদ্যমান সংঘাত আরও তীব্র হতে পারে।
অতীতেও এই ধরনের ঘটনা ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে ইসরায়েলি বাহিনীর কঠোর পদক্ষেপের জন্ম দিয়েছে, যার ফলে হতাহতের সংখ্যা বেড়েছে। এই ঘটনা শুধু একটি মসজিদ পোড়ানো নয়, এটি ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং ধর্মীয় পরিচয়ের ওপর একটি আঘাত। আন্তর্জাতিক সংস্থা এবং মানবাধিকার সংগঠনগুলো এই ঘটনার নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছে। তবে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। কেবল বিবৃতি বা নিন্দার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন প্রকৃত রাজনৈতিক সদিচ্ছা এবং উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনার চেষ্টা। ফিলিস্তিনিদের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি এবং ন্যায় বিচারের দাবি এই ধরনের ঘটনার বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই পরিস্থিতিতে স্থানীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তারা ঘটনাগুলোর সঠিক চিত্র তুলে ধরতে পারে এবং বিশ্ব জনমতকে প্রভাবিত করতে পারে। আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের সর্বোচ্চ নেতা, সম্প্রতি তার সম্ভাব্য উত্তরসূরি এবং দেশের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। ইরানের রাজনৈতিক কাঠামোতে সর্বোচ্চ নেতার পদটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ক্ষমতাধর। তিনি দেশের সামরিক, বিচারিক এবং পররাষ্ট্রনীতির মূল নির্ধারক। খামেনির বয়স এবং স্বাস্থ্যগত কারণে প্রায়শই তার উত্তরসূরি নিয়ে আলোচনা হয়। তিনি স্পষ্ট করেছেন যে তার অনুপস্থিতিতেও ইরানের শাসন ব্যবস্থা এবং নীতিগত সিদ্ধান্ত যেন নিরবিচ্ছিন্নভাবে চলতে পারে, সেজন্য একটি সুসংগঠিত পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি অনুযায়ী একটি বিশেষজ্ঞ পরিষদ, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস রয়েছে, যারা সর্বোচ্চ নেতার মৃত্যু বা অক্ষমতার ক্ষেত্রে একজন নতুন নেতা নির্বাচন করার দায়িত্ব পালন করে। এই পরিষদ মূলত আলেমদের সমন্বয়ে গঠিত এবং তারা গোপন ভোট প্রক্রিয়ার মাধ্যমে নতুন নেতা নির্বাচন করেন। খামেনি এই প্রক্রিয়াকে অত্যন্ত নির্ভরযোগ্য এবং শক্তিশালী হিসেবে বর্ণনা করেছেন, যা নিশ্চিত করবে যে ইরানের বিপ্লবী আদর্শ এবং রাষ্ট্রের মূল নীতিগুলো অক্ষুণ্ণ থাকবে। তার এই বার্তা মূলত দেশের ভেতরে এবং বাইরে একটি স্থিতিশীলতার বার্তা দিতে চেয়েছে। এর মাধ্যমে তিনি এই ধারণা দূর করতে চেয়েছেন যে তার মৃত্যুতে ইরান রাষ্ট্র সংকটে পড়বে বা নেতৃত্বের শূন্যতা তৈরি হবে। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান একটি শক্তিশালী প্রাতিষ্ঠানিক কাঠামো দ্বারা পরিচালিত, যা কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। খামেনির এই বক্তব্য আন্তর্জাতিক মহলেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। পশ্চিমা দেশগুলো এবং ইসরায়েল প্রায়শই ইরানের শাসন ব্যবস্থা এবং এর ভবিষ্যৎ নিয়ে জল্পনা কল্পনা করে। খামেনির এই স্পষ্ট বার্তা তাদের এই ধরনের জল্পনা কল্পনার অবসান ঘটাতে সাহায্য করতে পারে। এটি ইরানের আঞ্চলিক শত্রুদের কাছেও একটি বার্তা যে খামেনির পরে ইরান দুর্বল হবে না, বরং তার নীতি এবং আদর্শগুলো আরও দৃঢ়ভাবে অনুসরণ করা হবে। এই পরিস্থিতিতে ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া নিয়ে আরও বিস্তারিত আলোচনা প্রয়োজন। বিশেষজ্ঞ পরিষদ কিভাবে কাজ করে, এর সদস্যরা কারা এবং কিভাবে তারা নির্বাচিত হন, এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে আরও স্পষ্ট হওয়া উচিত। হামাস ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শিয়া সুন্নি জোট গঠনের তৎপরতার তীব্র নিন্দা জানিয়েছে। এই উদ্যোগকে তারা ফিলিস্তিনিদের ঐক্যের বিরুদ্ধে একটি ষড়যন্ত্র হিসাবে দেখছে। নেতানিয়াহু দীর্ঘকাল ধরেই ইরানের আঞ্চলিক প্রভাব মোকাবেলায় মধ্যপ্রাচ্যের সুন্নি সংখ্যাগরিষ্ঠ আরব দেশগুলোর সঙ্গে একটি জোট গঠনের চেষ্টা করে আসছেন। তার এই প্রচেষ্টার মূল উদ্দেশ্য হল ইরান এবং তার প্রক্সি বাহিনীগুলোর বিরুদ্ধে একটি ঐক্যবদ্ধ ফ্রন্ট তৈরি করা। নেতানিয়াহু প্রায়শই ইরানকে ইসরায়েলের এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে আখ্যায়িত করেন। তার মতে ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারের প্রচেষ্টা এই অঞ্চলের জন্য একটি বড় বিপদ। শিয়া সুন্নি জোট গঠনের ধারণাটি মূলত আব্রাহাম অ্যাকর্ডের সম্প্রসারণ, যেখানে ইসরায়েল বেশ কয়েকটি আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে। এই অ্যাকর্ডের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়েছে।
নেতানিয়াহু আশা করেন সৌদি আরব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সুন্নি দেশগুলো ভবিষ্যতে এই জোটে যোগ দেবে। তবে হামাসের মতে এই ধরনের জোট ফিলিস্তিনিদের অধিকার এবং তাদের স্বশাসনের স্বপ্নকে পদদলিত করবে। হামাস মনে করে ফিলিস্তিন ইস্যু থেকে মনোযোগ সরানোর জন্য ইসরায়েল এই ধরনের জোট গঠনের চেষ্টা করছে। তারা জোর দিয়ে বলেছে যে ফিলিস্তিনিদের মুক্তির সংগ্রামকে দুর্বল করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এই শিয়া সুন্নি বিভাজন তৈরি করার চেষ্টা মূলত মুসলিম বিশ্বের মধ্যে অনৈক্য সৃষ্টি করবে, যা ইসরায়েলের উদ্দেশ্য সাধন করবে। হামাসের এই নিন্দা মুসলিম বিশ্বের মধ্যে একটি চলমান বিতর্কের অংশ। একদিকে কিছু আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে, অন্যদিকে ফিলিস্তিন ইস্যু এখনও অনেক মুসলিম দেশের জন্য একটি সংবেদনশীল বিষয়। এই জোট গঠনের প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক দৃশ্যপটকে আরও জটিল করে তুলছে। এটি শুধুমাত্র ইসরায়েল এবং ইরানের মধ্যে নয়, বরং আরব দেশগুলোর মধ্যেও বিভাজন তৈরি করতে পারে। আয়াতল্লাহ আলী খামেনির মাস্টার প্ল্যান নামে পরিচিত ধারণাটি মূলত ইরানের শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও দেশটির নীতি ও কার্যক্রম যেন থমজে না যায় তা নিশ্চিত করার একটি কৌশল। এই পরিকল্পনা ইরানের বিপ্লবী আদর্শ এবং শাসন ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার ওপর জোর দেয়। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা এবং জাতীয় স্বার্থ সংরক্ষণে বিশেষভাবে মনোযোগী। তার এই মাস্টার প্ল্যান কোনো একক ব্যক্তির ওপর রাষ্ট্রের নির্ভরতা কমানোর লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। এটি নিশ্চিত করবে যে কোনো পরিস্থিতিতে, এমনকি সর্বোচ্চ নেতার অপ্রত্যাশিত মৃত্যুতেও, দেশের মূল স্তম্ভগুলো অক্ষুণ্ণ থাকবে এবং বিপ্লবী লক্ষ্যগুলো অর্জনে কোনো বাধা সৃষ্টি হবে না। এই পরিকল্পনার মূল ভিত্তি হল সুসংগঠিত এবং ক্ষমতাশালী প্রতিষ্ঠানগুলো, যেমন বিশেষজ্ঞ পরিষদ, অ্যাসেম্বলি অফ এক্সপার্টস, গার্ডিয়ান কাউন্সিল এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস। এই প্রতিষ্ঠানগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে এবং দেশের নীতি নির্ধারণ এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞ পরিষদ সর্বোচ্চ নেতার নির্বাচন এবং তার ক্ষমতা তদারকির দায়িত্বে থাকে। গার্ডিয়ান কাউন্সিল আইন প্রণয়ন এবং নির্বাচনের তত্ত্বাবধান করে। অন্যদিকে আইআরজিসি দেশের সামরিক ও নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী রাখে এবং বিপ্লবী আদর্শের রক্ষক হিসেবে কাজ করে। খামেনির এই পরিকল্পনায় দেশের আর্থসামরিক স্বনির্ভরতা এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অগ্রগতির ওপরও জোর দেওয়া হয়েছে। তিনি বিশ্বাস করেন যে একটি শক্তিশালী এবং স্বাবলম্বী অর্থনীতি বাইরের চাপ মোকাবিলায় ইরানকে সক্ষম করে তুলবে। এর পাশাপাশি ইরানের আঞ্চলিক প্রভাব বজায় রাখা এবং তাদের প্রক্সি বাহিনীগুলোর সমর্থন অব্যাহত রাখাও এই পরিকল্পনার একটি অবিচ্ছেদ্য অংশ। এই মাস্টার প্ল্যান মূলত পশ্চিমা দেশগুলোর এই ধারণাকে ভুল প্রমাণ করার চেষ্টা যে ইরানের শাসন ব্যবস্থা দুর্বল এবং একজন নেতার অনুপস্থিতিতে তা ভেঙে পড়তে পারে। খামেনি বারবার বলেছেন যে ইরান একটি শক্তিশালী এবং স্থিতিশীল রাষ্ট্র, যা অভ্যন্তরীণ এবং বাইরের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম।